কি এমন ঘটে গেল যে কারণে ফিলিস্তিনের গাজায় 3 বছর যাবৎ যুদ্ধরত হামাস সদস্যরা অবশেষে অস্ত্র ছেড়ে দিতে বাধ্য হলেন? কেন? এই প্রশ্নটি এই প্রশ্নটি এই মুহূর্তে কোটি কোটি হামাস সমর্থক অর্থাৎ ফিলিস্তিনকে যারা সমর্থন করছেন তাদের মনের মধ্যে এই প্রশ্নটি বহুবার জেগেছে। হামাস কি সত্যি পরাজয় বরণ করে নিল, না কি এমন ঘটনা ঘটলো যেই কারণে অবশেষে অবশেষে হামাস তার অস্ত্র ছেড়ে দিবে বলে ঘোষণা দিয়েছে? সো চলেন আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। এই আলোচনায় আমরা চমৎকার কিছু তথ্য এবং উপাত্ত রাখার চেষ্টা করেছি যা মূলত আপনাকে বুঝতে সাহায্য করবে যে আসলে এখানে কি ঘটনা ঘটেছে এবং কেন হামাস এই সিদ্ধান্তে উপনীত হলো। আমাদের একটু পিছনের দিকে ফিরে যেতে হবে। পিছনের দিকে ফিরে যাওয়া মানে হচ্ছে সেই 2023 সালে যখন যুদ্ধটা শুরু করেছিল হামাস। প্রশ্ন হচ্ছে, যুদ্ধটা হামাস শুরু করলো, আবার হামাস সবশেষে পরাজয় বরণ করে এই যুদ্ধ থেকে বেরিয়ে যাচ্ছে। ব্যাপারটা আসলে কি, কেন এরকম ঘটছে, কেনই বা যুদ্ধটা হামাস শুরু করেছিল? এই ক্ষেত্রে ইরান এবং হিজবুল্লাহর আসলে কি ধরনের অবদান রয়েছে এবং তারা মাঝপথে হামাসকে কি আসলেই ছেড়ে দিয়েছে কিনা, অথবা হামাসের সাথে তারা কোনো ধরনের যে কমিটমেন্ট করেছিল সেই কমিটমেন্টের বত্যয় ঘটিয়েছে কিনা, এই প্রশ্নগুলা অনেক মানুষের মনে রয়েছে এবং বহু মানুষ এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আমার মতো। সো আমি সেই এক্সপ্লেনেশনটা আজকে কিছুটা গুছিয়ে আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করা যায় আপনি খুব সহজেই তা বোধগম্যতার মধ্যে দিয়েই যাবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, 2023 সালে যখন গাজার হামাস ইসরায়েলের উপর একটা বড় ধরনের অ্যাটাক করলো, কয়েকদিন টানা 2-3 দিনের মতো। এই অ্যাটাকের পূর্বে অ্যাকচুয়ালি ইরান এবং হিজবুল্লাহর সাথে হামাসের একটি চুক্তি হয়েছিল। চুক্তিটা এইরকম ছিল যে হামাস ইসরায়েলে আক্রমণ করবে এক প্রান্ত থেকে, অপর প্রান্ত থেকে হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ করবে এবং ইরান তার সমর্থন দিবে এবং প্রয়োজনে ইরানও ইসরায়েলে হামলা চালাবে। এই ধরনের একটা কমিটমেন্ট বা চুক্তির মধ্য দিয়ে হামাস ইসরায়েলে প্রথম অ্যাটাকটা করে এবং সেই সাথে আরো বেশ কিছু কারণ রয়েছে, যদিও বহু মানুষ এখানে বলে থাকেন যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ আসলে হামাসকে বাধ্য করেছেন এই অ্যাটাকটা করার ক্ষেত্রে। অর্থাৎ প্রথম দিকে ইসরায়েলে অ্যাটাক করার জন্য হামাসকে বাধ্য করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সো সেই গোয়েন্দাগুণ যদি হামাসকে বাধ্য করে থাকে, তাহলে হামাস কেন সেই ট্র্যাপে নিজেদেরকে ফেললেন? এই প্রশ্ন তো অনেকবার আসতে পারে না? হ্যাঁ পারে, কিন্তু ব্যাপারটা আসলে এইখানে ঘটেনি। অ্যানালাইসিসের যে জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে এবং অনেক বিশ্লেষকই তাই মনে করেন যে যুদ্ধটা আসলে ইরানে শুরু করতে চেয়েছিলেন। যদিও আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাই যে যুদ্ধটা ইসরায়েল এবং আমেরিকা শুরু করেছে, কিন্তু আমরা যদি ব্রডার ওয়েতে ভাবি যে হামাস 2023 সালে ইসরায়েলে আক্রমণের মধ্য দিয়ে যুদ্ধটা শুরু হয়, সেই যুদ্ধটা শেষ পর্যন্ত ইরানের ভূখণ্ডে এসে থামেনি, চলছে। কিন্তু কেন ইরান ওই মোমেন্টে হামাসকে এই সমর্থন দেয় বা কমিটমেন্ট দেয় যে তোমরা যুদ্ধ শুরু করো, আমরা পিছিয়ে আছি? কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি হামাস যুদ্ধ শুরুর পরে হিজবুল্লাহ এবং ইরান খুব সহসাই ইসরায়েলে অ্যাটাক করেনি, কিন্তু হামাস সেই যুদ্ধ এক প্রান্ত থেকে চালিয়ে গেছে এবং বহির্বিশ্বের এক ধরনের সিম্প্যাথি হামাস গ্রো করেছে, তাতে কোনো সন্দেহ নাই, বা হামাস পেয়েছে তাতেও কোনো সন্দেহ নাই। প্রশ্ন হচ্ছে, হামাসকে ইরান এবং হিজবুল্লাহ এমন কমিটমেন্ট দেওয়ার পরেও তারা কেন সারাশি এবং সরাসরি যুদ্ধে প্রাথমিক অবস্থায় হামাসের সাথে যোগ দেয়নি? কেন? এখানে অনেকগুলো কারণ আছে। ইরান কেন 23 সালে হামাসকে এই যুদ্ধে জড়ানোর জন্য অনুমোদন দিল এবং প্রথমেই অ্যাটাক করার জন্য অনুপ্রেরণা দিল? এবং ইরান জানতো এই যুদ্ধটা যদি শুরু হয় হামাস থেকে, হিজবুল্লাহ হয়ে
তার দিকেই আসবে, এই ক্যালকুলেশনটা ইরানের ছিল। তাহলে কেন সে সেই যুদ্ধ শুরু করার জন্য হামাসকে সমর্থন দিয়েছিল? এই প্রশ্নটা প্রচুর প্রচুর আসছে, বা মানুষের মনে আসছে, আমারও আসছে। কিন্তু আমি এর এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা খুঁজতে গিয়ে যা বুঝতে পেরেছিলাম, রাজনৈতিক ডামাডোল বা রাজনৈতিক এক ধরনের ক্যালকুলেশন সত্যি কঠিন এবং কঠিন। দীর্ঘ 40 বছর যাবৎ ইরানের যে রেজিম টিকে আছে, তা যে একটা ক্ষয়িষ্ণু কাল চলছে, সেটা কিন্তু ইরানের রেজিম মোটামুটি বুঝতে পেরেছিলেন। অর্থাৎ 2020-22 সালের পরেই ইরানের যে অর্থনৈতিকভাবে এক ধরনের ক্রমান্বয়ে নিম্নগামী, সেই সাথে দেশের জনগণ হাঁপিয়ে উঠছিল এই প্রশাসনের বিরুদ্ধে। এরকম একটা অবস্থায় তাদের রেজিম টিকিয়ে রাখতে হলে কিছু একটা করতে হবে। দে নিড ওয়ান আইডিওলজিক্যাল ফিলসফি, যেটার উপরে বেস করে আবার মানুষ ঐক্যবদ্ধ হবে এবং রেজিমের প্রতি এক ধরনের ট্রাস্ট বা বিলিভ তাদের গ্রো করবে। নতুন প্রজন্ম আসলে সেই 1979 সালের ইরানের বিপ্লব দেখেনি। তারা হয়তো বা ইতিহাস, স্টোরি বা গল্পের মাধ্যমে তা শুনেছে, কিন্তু নতুন প্রজন্মের কাছে সেটা আসলে খুব বেশি গ্রহণযোগ্যতা পায় না। সেই পুরনো কার্ড তাদের কাছে লাগবে অর্থ, বাণিজ্য, চাকচিক্য এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। এই ব্যাপারগুলা ইরান তাদের কাছে দিতে পারছিল না নতুন প্রশাসন। ক্রমান্বয়ে অর্থনৈতিকভাবে বাজে অবস্থা, দুর্বল অবস্থা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ব্যাপক হারে বৃদ্ধি পাওয়া। সো ইরানের প্রশাসনিক অবস্থা এবং গোয়েন্দা সংস্থাগুলো মোটামুটি নিশ্চিত ছিলেন যে ইরানে যে কোনো মুহূর্তে আন্দোলনের বিস্ফোরণ ঘটে যাবে বা ঘটবে। সেই বিস্ফোরণ থেকে যদি বাঁচতে হয়, তাদেরকে আসলে যে কোনো ধরনের আইডিওলজিক্যাল অ্যাডভান্সমেন্ট প্রয়োজন। সেটা কি হইতে পারে? যে 1979 সালে ইসলামিক বিপ্লব হয়েছিল এবং তাদের প্রথম যে কোর আইডিওলজি ছিল ইসরায়েল বিরোধী, সেই আইডিওলজি হইতে পারে একমাত্র অবস্থান, শক্তিশালী অবস্থান তাদের রেজিমকে টিকিয়ে রাখার ক্ষেত্রে, যেটাই ছিল ইরানের অ্যাকচুয়াল ক্যালকুলেশন। এবং সেই দিক থেকে বিবেচনা করলে আমরা নিশ্চিত হতে পারি যুদ্ধটা আসলে শুরু করেছে ইরান। এবং সেই যুদ্ধে অংশগ্রহণ করেছে ইসরায়েল এবং আমেরিকা। এবং সর্বোপরি এই যুদ্ধে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ইরান, ভবিষ্যতে তাই হবে। সো ইরানের রাজনৈতিক ক্যালকুলেশন যে অসাধারণ ছিল, তাতে কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন আসে, হামাস তাহলে কেন এখন অস্ত্র ছেড়ে দিতে চাচ্ছে? প্রশ্ন হচ্ছে, আসলে কি হামাস অস্ত্র ছেড়ে দিবে? ব্যাপারটা যৌক্তিক না, কারণ হামাসের এখানে বেশ কিছু কন্ডিশন রয়েছে। কি ধরনের কন্ডিশন? একটা কন্ডিশন হচ্ছে, ইসরায়েল যদি গাজা থেকে সম্পূর্ণরূপে তাদেরকে উইথড্র করে, কোট অ্যান্ড কোটেশন, ইসরায়েল যদি গাজা থেকে সম্পূর্ণরূপে তাদের ট্রুপস বা সৈন্যবাহিনী উইথড্র করে, একমাত্র তখনই হামাস অস্ত্র ছেড়ে দিবেন এবং অস্ত্র ছেড়ে দিয়ে তারা চলে যাবেন কোন একটা জায়গায়, বা গাজা থেকে তারা চলে যাবেন এবং সেই সাথে সেই অস্ত্রটা তারা সমর্পণ করবেন যে মূল ভূখণ্ড ফিলিস্তিনের মাহমুদ আব্বাসের নেতৃত্বে যে সরকার, তার কাছে। সো প্রশ্ন হচ্ছে যে এই কন্ডিশন আসলে আদৌ ফুলফিল করা সম্ভব কিনা। যদি এই কন্ডিশন ফুলফিল করা সম্ভব না হয়, তাহলে হামাস অস্ত্র আসলে ছাড়ছে না। এটা একটা রাজনৈতিক ফাঁকা বলি বা ডিপ্লোমেসির এক ধরনের ভাষা, যেই ভাষায় হচ্ছে আমি নিম্নগামী, নরম, বাট তোমাকে ওই পরিমাণ নরম হতে হবে, তা না হলে সেই ডিপ্লোমেসি চলবে না। সো আমরা এই জায়গায় ক্লিয়ারলি বুঝতে পারছি, হামাস ফ্রন্টে বা গাজা ফ্রন্টে ইসরায়েলের যুদ্ধ সহসাই শেষ হবে না। লেবানন ফ্রন্টেও এই যুদ্ধ সহসাই শেষ হচ্ছে না, এবং ইরানে যে যুদ্ধ চলছে সেটিও সহসা শেষ হচ্ছে না। এবং হুতিরা যে নতুন করে আবার বাব আল মন্দির যেই প্রণালী, সেটি বন্ধ করে দিয়েছে এবং সৌদি আরবকে এক বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এটিও যে একটা বিশদ ভাবে স্ফুলিঙ্গ ঘটবে, তাতে কোনো সন্দেহ নাই। সো আমরা আলোচনার এই জায়গায়
এই সিদ্ধান্তে আসতে পারে। সিদ্ধান্তটা হচ্ছে ইরান তার নিজের রাজনৈতিক প্রয়োজনে এই যুদ্ধটা শুরু করেছেন এবং সেই যুদ্ধ থেকে সবচেয়ে বেশি লাভবান ইরানই হচ্ছেন। কিভাবে লাভবান হচ্ছেন? তার রেজিমটা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে টিকে যাচ্ছে, কারণ যুক্তরাষ্ট্রের পক্ষে ইরানের রেজিম চেঞ্জ করা অ্যাকচুয়ালি আকাশপথে যুদ্ধ করে সম্ভব নয় এবং ভূমিপথে অর্থাৎ ল্যান্ড পথে যুক্তরাষ্ট্রের পক্ষে ইরানে যুদ্ধ করা এক প্রকার অসম্ভব। 16 লক্ষ আয়তনের একটি রাষ্ট্র এবং যার ভৌগোলিক অবস্থান এতটাই বন্ধুর, সেই জায়গায় আসলে যুদ্ধ করা যুক্তরাষ্ট্রের জন্য ব্যাপক ভয়ানক অবস্থা, জাস্ট লাইক ভিয়েতনাম যুদ্ধের মতো হবে। তো এই ধরনের ক্যালকুলেশনে বোঝাই যাচ্ছে যুক্তরাষ্ট্র আসলে এই যুদ্ধটা চালিয়ে যাবে শুধুমাত্র তার যেই ইগোইজম অর্থাৎ তিনি যে বিশ্ব মোড়ল তা প্রমাণের জন্য। তবে ইরানকে সে সহসাই দমন করতে পারবে না। ইরানের যে প্রক্সি ওয়ারগুলো আছে, ইরাকের মিলিশিয়া বাহিনীগুলা, হিজবুল্লাহ, হুতি, হামাস, তারা যে মধ্যপ্রাচ্যকে তটস্থ করে রাখবে, এই ব্যাপারটা ইরানকে আরো বেশি অনুপ্রাণিত করবে যুদ্ধে টিকে থাকার জন্য। এবং সেই সাথে হরমুজ স্ট্রেইট এবং বাবেল আল মানদেব স্ট্রেইট এর কন্ট্রোল ইরান নিয়ে নেওয়ার ফলে সে যে নিশ্চিতভাবে এই যুদ্ধে জয়ী হতে যাচ্ছে, তার একটা বিশদ মার্কেটিং সে তার রাষ্ট্রে করতে পারবে জনগণের সামনে, যা মূলত তাকে বা তার রেজিমকে আরো শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার পক্ষে ব্যাপকভাবে কাজ করবে। যারা বিরোধী হিসেবে এতদিন যাবৎ ইরানে ছিল বা কাজ করেছে, তাদের অবস্থান যে সহজেই দুর্বল হয়ে পড়বে তাতেও কোনো সন্দেহ নাই। সো যুক্তরাষ্ট্রের এটা অবশ্যই একটা ভুল চাল ছিল ইরানে আক্রমণ করা, তবে এই আক্রমণ থেকে যুক্তরাষ্ট্র পিছপা হতে পারতেন না। তার কারণ যে প্রক্সি ওয়ারগুলো চলছিল তা যে ইরানের মদদেই চলছে তাতে কোনো সন্দেহ ছিল না, এবং ইসরায়েলকে তটস্থ করে অর্থনৈতিকভাবে এবং মধ্যপ্রাচ্যে তার অবস্থানকে দুর্বল করে ফেলার ক্ষেত্রে ইরান যে একটা মাস্টার প্ল্যান করেছে, সেই মাস্টার প্ল্যান যে এক্সিকিউট করছে তাতে কোনো সন্দেহ নাই। তাই যুদ্ধটা আসলে যুক্তরাষ্ট্রকে শুরু করতেই হইতো। এখান থেকে পিছপা হওয়ার কোনো ধরনের অপশন যুক্তরাষ্ট্রের কাছে ছিল না। সো ইরানের পলিটিক্যাল মাইন্ড গেম অসাধারণ ছিল এখানে, তাতে কোনো সন্দেহ নাই। তবে এতে কিন্তু উভয় পক্ষেরই ক্ষতি হয়েছে, লাভও হয়েছে। ক্ষতির পরিমাণ হচ্ছে তাদের অনেক অনেক শক্তিশালী মেধাবী মানুষকে হারাতে হয়েছে, হয়তোবা অনেক অর্থনৈতিকভাবেও তারা দুর্বলতার শিকার হয়েছে। হয়তো ইরান অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে যুদ্ধের ফলে, তাতে কোনো সন্দেহ নাই। তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কিন্তু অর্থনৈতিকভাবে খুব বেশি একটা লাভবান তো হয়নি, তাদের অনেক ক্ষতি হয়েছে। সেটার হিসাব আমরা ভবিষ্যতে দিব, আমরা সেটার হিসাব ভবিষ্যতে ক্যালকুলেশন করব। তবে আপাতত আমি আমার আলোচনা এই জায়গায় ইতি টানছি যে হামাস খুব সহসাই যে অস্ত্র ছাড়ছে না তাতে কোনো সন্দেহ নাই, কারণ ইসরায়েলের পক্ষে এই মুহূর্তে কোনো মতেই গাজা থেকে ট্রুপস সরানো সম্ভব নয়। কারণ গাজা থেকে যদি ট্রুপস ইসরায়েল সরিয়ে ফেলে, তাহলে সে তার যে অর্জন, এতদিনকার যে কষ্ট পরিশ্রম, বিলিয়ন বিলিয়ন ডলার নষ্ট করা, সকলটাই বিফলে যাবে। সো সেটা সে করবে না, আর সেটা যদি সে না করে হামাসের পক্ষে অস্ত্র ছেড়ে দেওয়া সম্ভব হবে না। সো হামাসের এই ডিপ্লোমেসি আমার কাছে পছন্দ হয়েছে, তবে ভবিষ্যতে আসলে কি হবে সেদিকে আমরা নজর রাখছি এবং তা নিয়েও আমরা ভবিষ্যতে আলোচনা করব।